বিগত সরকারের মতো বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বিএনপি সরকার বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নারায়ণগঞ্জের ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত ইসলামীর কর্মী সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে জনগণ সরকারের সামনে হিমালয় পাহাড় হয়ে দাঁড়াবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জের ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত ইসলামীর কর্মী সভায় অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করছে বর্তমান সরকার। এখনো আহ্বান জানাই, সময় আছে, ফিরে আসেন, রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান। নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে। ব্যাংক খাত সহ বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। চাঁদাবাজদের হাত আটকাতে না পারলে জনগণ থেকে এই সরকার বিচ্ছিন্ন হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দলের নেতা হয়ে বলা হবে, আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। এস এম আরিফ, মাই টিভি। কথার সাথে কাজের মিল নেই। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুশিনে চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্ত শূন্য রেখার 116 আন্তর্জাতিক পিলারের ওপারে 4 জন ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করা হয়। বর্তমানে তারা কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে। পুশিন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্ত শূন্য রেখার কাছাকাছি অবস্থান করছে। পাকুড় গাছ নিচে থেকে ওদের রুখে দেয়, ওরা পরে চলে যায়। আমরা দেখি যে যখন বৃষ্টির সময় আসে, আমরা দেখি যে বৃষ্টির আগে যে দেখি 4 জন ওখানে আছে। তো আমরা এখানে শুনছি যে 1 জন পুরুষ এবং 3 জন মহিলা সহ ভারত থেকে আমাদের খালপাড়ার বর্ডার ক্রস করে আমাদের এই সীমান্ত পাঠিয়ে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে সবাই মিলে পাহারা দিয়ে, রাত্রেও আমরা পাহারা দিই এবং আমাদের বিজিবি আছে। দেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের 3 শীর্ষ নীতি নির্ধারক। দুপুরে লালমনিরহাট ও নীলফামারী মধ্যবর্তী তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছান পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরিয়ানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারি সফরসূচি অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুপুরে তিস্তা ব্যারেজ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এরপর তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রুকনউদ্দিন বাবুল এবং পানি সম্পদ মন্ত্রণালয় লালমনিরহাট নীলফামারী জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 কিলোমিটারের শহর রক্ষা বেড়িবাঁধের অভাবে অনিরাপদ মহানগরী বরিশাল। কীর্তনখোলা নদী ভাঙন, জোয়ার ভাটার পানি আর নদীর রুট পরিবর্তনের আতঙ্কে রসুলপুরের মানুষ। নিরাপদ শহর রক্ষায় নদী শাসন ও রক্ষাবাঁধের দাবি এলাকাবাসীর। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 26 কিলোমিটারের কীর্তনখোলা নদীর পার ঘেঁষা ধান নদী আর খালের শহর বরিশাল। দখল দূষণ আর নদীর রুট পরিবর্তনে কয়েকবার বদলেছে এর মানচিত্র।
2023 সালে তৎকালীন সরকার চরবাড়িয়া ভাঙার পার হয়ে বেলতলায় ড্রেজিং সহ 370 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার শহর জুড়ে করে শহর রক্ষা বাঁধ। এই ব্যারিবারটা যদি তৈরি হয়, এখান থেকে মানুষ যাতায়াত যেভাবে করতে পারে সুন্দরভাবে, চলাচল করতে পারবে, বরিশালের সৌন্দর্য রক্ষা হবে। তারা নদীর পাড়ে বসবাস করে, ভিটা বাড়ি হারানোর যে একটা যে থাকে প্রতি বছর, এটা থেকে তারা মুক্তি পাবে। অথচ বেলতলা খেয়াঘাট রসুলপুর হয়ে লঞ্চঘাটের 2 কিলোমিটার বাঁধের আওতায় না আসায় অনিরাপদ হয়ে আছে গোটা এলাকা। 3 থেকে 4 হাজার লোক বসবাস করে, কষ্টকর অবস্থায় আছে। যদি এটা বাট্টা হয় তাহলে রসুলপুরটা অনেক সুন্দর হবে। আতঙ্কে থাকে নদী ভাঙনের আর অনিরাপদ হয়ে আছে লঞ্চঘাট, মৎস্যঘাট সহ পুরো বাণিজ্যিক এলাকা। এই 2 কিলোমিটার রক্ষাবাদী বদলাতে পারে বরিশালের উন্নয়নের রূপরেখা, দাবি জনপ্রতিনিধির। 2 কিলোমিটার শহর রক্ষাবাদ করতে পারি, তাহলে বরিশালে আমাদের অর্থনৈতিক জোন হবে, পর্যটন কেন্দ্র হবে এবং এখান থেকে অনেক রাজস্ব আয় করা সম্ভব হবে। এদিকে নদীর গতি পরিবর্তনশীল, তাই জনগণের দাবির প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে দেখার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী গতিশীল, নদী মরফোলজি প্রায় বিভিন্ন সময় পরিবর্তন হয় যুগের বিবর্তনে। তো ভবিষ্যতে যদি এখানে ভাঙ্গন পরিলক্ষিত হয়, সেটা সমীক্ষার আলোকে, সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমরা প্রকল্প গ্রহণ করব জনগণের দাবির প্রেক্ষিতে। বিগত সরকার চরবাড়িয়া হয়ে লামচরির বেলতলা পর্যন্ত করেছিল শহর রক্ষাবাদ। বাকি থাকে বেলতলা থেকে রসুলপুর হয়ে লঞ্চঘাট পর্যন্ত। এই শহর রক্ষা বাড়তি হলেই এই শহর যেমন হবে নিরাপদ, তেমনি হবে সৌন্দর্যের এক প্রতীক। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। সকল অভিযান শেষে নদী ও সাগরে মাছ শিকারে গিয়ে মাছের দেখা না পাওয়ায় হতাশ জেলেরা মাছ না পাওয়ায় কথাটি মৎস্য বিভাগ স্বীকার করলেও বলছে আগামী 2-1 মাস পরে জেলেরা মাছ পাবে এবং তারা ঘুরে দাঁড়াবে। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্য চিত্রের রিপোর্ট। ভোলার জেলেরা বছরে দীর্ঘ সময় বিভিন্ন মাছ সংরক্ষণ কর্মসূচি ও নিষেধাজ্ঞার মধ্যে থাকেন। মা ইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা, অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ এবং সাগরে 58 দিন নিষেধাজ্ঞা সহ নানা অভিযানে তারা অংশ নেন। তবে নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছের দেখা আগের মতো এখন আর মিলছে না। সামান্য মাছ বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। অভিযানের সময় পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ায় ঋণের বোঝাও বাড়ছে। বিকল্প পেশা না থাকায় জেলে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জেলে কার্ড থাকলেও অনেকেই পাচ্ছেন না সরকারি সহযোগিতা। সরকার আমাদের একটা জেলে কার্ড করে দিয়েছে, এই কার্ডের চালগুলো আমাদের ঠিক মতন দিতে আসে না। হ্যাঁ, আমরা না খাই যখন থাকতো মাছটা হুদা পরিশ্রম করিয়া বদলা খরচা করিয়া তেল ঘুরিয়া যদি মাছ না পাই, খরচা না হতো সাবার দিয়ে কি করব? দেনাফানার তো কোনো জবাবই নেই, দেনাফানা প্রচুর, কারণ মাছ না থাকার কারণে। অল্প কটা মাছ হয়েছি, এদিন আমাকে নিজে খরচার বেশি হয় না। এই দুঃখ কষ্ট হ্যাঁ এখন গাড়ে হয়ে রয়েছি, ফ্যামিলি চলে কিন্তু আমরা নিজেই খাইতে পারি না। সরকারি সহযোগিতা সব জেলেদের একসাথে দেয়া সম্ভব নয়, তারপরও কোথাও কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করা হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের সময় আমরা বেশি পরিমাণে মাছ পাবো এবং কাঙ্ক্ষিত মাছ পাবো ইলিশ সহ, এবং তাদের ধার দেনা তখন তারা করতে পারবে, দিতে পারবে। নিবন্ধিত জেলের তুলনায় আমাদের চালের বরাদ্দ কম থাকায় 2-1 জেলে বা কিছু সংখ্যক জেলে বাদ থাকতে পারে। তারপর আমরা যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয়, আমরা ধীরে তদন্ত করি। তামান্না সাদিকা, মাই টিভি। শেরপুরে 33 টন সরকারি চাল জব্দ সহ বোরহান উদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শেরপুর পৌর শহরের চাপাতলি মহল্লায় একটি মিলের গোডাউন থেকে 33 টন সরকারি চাল সহ মিলের মালিক বোরহানকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, 33 টন চাল পুরনো বস্তা থেকে নতুন বস্তায় প্যাকেট করার সময় সরকারি চাল সহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও এখানে বিপুল পরিমাণ সরকারি খাদ্য বান্ধবের খালি বস্তা পাওয়া যায়। আটককৃত চালের বাজার মূল্য প্রায় 16.5 লক্ষ টাকা। এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগিত চালের মূল্য প্রায় 16,21,900 টাকা। আমরা এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত মামলা করব এবং এই ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
টাঙ্গাইল পৌরসভার আওতাধীন আশিকপুর বাইপাস এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওভারহেড পানির ট্যাঙ্কি নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটি ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। আশিকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মিত হলে স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ প্রায় ২৫ বছর পর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাটের কারণে নয়নের খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে। খাল উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খালের নাব্যতা পুনরুদ্ধারের পাশাপাশি এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘদিন পর শুরু হওয়া এই উদ্ধার কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অবৈধ উচ্ছেদ চলবে, আজ থেকে চলবে এটি, এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, যা আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। তবে সড়কে জনসাধারণের চলাচলে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমবে। দুপুরে ময়মনসিংহ নগরী জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ৫০টি পরিবারের হাতে ১,৯৬,০০,০০০ টাকার চেক তুলে দেন। এ সময় বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবিবা মীরা, বিআরটিএ ময়মনসিংহ সার্কেল সহকারী পরিচালক আনিসুর রহমান বক্তব্য রাখেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁয়ে ভুল চিকিৎসার অভিযোগে খাদিজাতুল কুবরা মিম নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগে পেটে ব্যথা নিয়ে মিমকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে একটি ইনজেকশন প্রয়োগ করা হয়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিশোরীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও মৃত্যু হয়। কী কারণে মারা গেল এটি নির্ণয় করার সময় পাওয়া যায়নি। এই চিকিৎসাগুলাই দিয়ে থাকে। আসলে কেন আসলে মারা গেল সেটা তো আসলে কারণ নির্ণয়টা করার সময় পাওয়া যায় না। ওনাকে তো 3টা পরীক্ষা দেওয়া হয়েছিল, সিবিসি, ভেটেরিনারি, আল্ট্রাসোনোগ্রাফ। পরীক্ষাগুলো করার সময় পাওয়াও যায় নাই, পরীক্ষাগুলো করাও হয় নাই। কারণটা তো আর ইনস্ট্যান্ট নির্ণয় করা যায় নাই। 1 গ্রাম, হ্যাঁ। তো বাচ্চার বয়স 15 বছর, হ্যাঁ, সে 14 বছর, 14 বছর, হ্যাঁ 14 বছর। ওয়েট অনুযায়ী তো 1 গ্রাম ঠিকই আছে। যদি 1 গ্রামের বেশি পুশ করা হয়েছে বাচ্চাটাকে, না 1 গ্রাম, যেটা অর্ডারে লেখা, এর বেশি তো নার্স পুশ করার কথা না। সাধারণত ডক্টর যে প্রেসক্রিপশন করে দেয়, প্রেসক্রিপশন দেখেই নিয়ম হচ্ছে নার্স যতটুকু পরিমাণ লিখে দিয়েছে ততটুকুই।
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাসা থেকে উপজেলা পরিষদের আইসিটি অফিসার মাহবুবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌরসভার বসতি পাড়ায় ভাড়া বাসায় একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহমুদুর রহমান 2025 সালে ফেব্রুয়ারি থেকে জীবননগর উপজেলা পরিষদে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্তব্যরত ছিলেন। নিহতের স্ত্রী জানান, সকালে স্বামীকে পাশের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওটা প্রশাসন এসে পরে ভাঙছে, দেখছে গলায় রশিবাদ অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে। মানে অল টাইম ওনার সবসময় প্যারার উপর থাকে। তারপরও সারাবার খুব বোঝাই, উনি বলে যে আমার কিছু হবে না, সমস্যা নেই, কিছু হবে না। কিন্তু হঠাৎ করে আজকে শুনছি এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে। তিনি এখানে দীর্ঘদিন যাবৎ উপজেলা আইসিটি অফিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমি ইতিমধ্যে পুলিশ বাহিনী সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তার লাশ ইতিমধ্যে পোস্টমর্টমের জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে। সাতক্ষীরার কলারোয়া, আশাশুনি ও সদর উপজেলায় পৃথক 3টি স্থান থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মোবাইল টাওয়ারের নিচ থেকে মেহেদি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা ও পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেওলা সরকারি খাল থেকে মোহাম্মদ আব্দুর রহিম মালি নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এদিকে সদর উপজেলায় ধুলিহর এলাকায় অমিত হাসান নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পৃথিবীতে মানব বসতি শুরুর পর অর্থনীতির প্রধান ভরসা ছিল কৃষি। তবে সময়ের পরিবর্তনে এই জায়গা দখল করে তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয় থেকে নারীর ক্ষমতা সবখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খাত। তবে দীর্ঘদিনেও নিজের অধিকার বুঝে পাননি নারীরা। সমাজে আজও তারা অবহেলিত। প্রতিনিধি মাহবুব আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকা রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 83% আসে এই খাত থেকে। জাতীয় অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতেও রয়েছে বড় অবদান। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি লাখো নারী শ্রমিক। গাজীপুরের বিভিন্ন কারখানায় কাজ করেন অসংখ্য নারী শ্রমিক। জীবন ও জীবিকার তাগিদে দিনরাত পরিশ্রম করেন তারা। দীর্ঘদিন ধরে তারা নানা ক্ষেত্রে অবমূল্যায়িত হলেও বর্তমানে এসব কর্মক্ষেত্রে এসেছে পরিবর্তন। নেওয়া হচ্ছে শ্রমিক বান্ধব নানা উদ্যোগ। যারা চাকরি করে এদের বাচ্চা রাখা হয়, তারপরে ছুটি পায়, বাচ্চা হইলে ছুটি পাওয়া যায় 4 মাসের। পরিচর্যাকারী হিসেবে আমি বাচ্চাদের দায়িত্ব পালন করি। পোশাক কারখানা শুধু কর্মসংস্থান নয়, বদলে দিচ্ছে নারীদের সামাজিক অবস্থানও। নিজেদের আয়ের মাধ্যমে তারা সহায়তা করছেন পরিবার ও জাতীয় অর্থনীতিকে। সংসারটা একটু ভালোভাবে চালানোর জন্য এই চাকরিটা করি, যাতে ভবিষ্যতে আমরা ভালোভাবে থাকতে পারি। 12 বছর ধরে চাকরি করি, গড়ে কিনছি, বাড়ি করছি, আর ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি, বাড়ি ঘর করছি। 2 মাস 7 বছর ধরে চাকরি করি। আমার মা বাপ এবং স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই। আধুনিক ও পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে গার্মেন্টস খাত। সংশ্লিষ্টদের আশা, শ্রমিক ও মালিকের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববাজারে আরও উজ্জ্বল হবে মেড ইন বাংলাদেশ। হেলথ অ্যান্ড সেফটি যেটা, সেটা আমরা সবসময় কন্টিনিউয়াস, আমাদের ওয়েলফেয়ার অফিসাররা আছে, তারা কমপ্লায়েন্স অফিসার আছে, তারা সবসময় এটা মনিটরিং করতেছে এবং ডে বাই ডে আমরা বায়ারদের সাথে কমিউনিকেট করে এটা আরও সুন্দর একটা পরিবেশ যেন ধরে রাখতে পারি, সেটার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের যে শ্রমিকগুলো আছে তাদেরকে যদি আরও বেশি করে ট্রেনিং করানো যায়, এদের অটোমেশনের উপর যদি কাজ করানো যায়, আই থিঙ্ক উই উইল ডেভেলপ। তামান্না সাদিকা, মাই টিভি। মুন্সিগঞ্জের গজারিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সেবার মান উন্নয়ন এবং সুবিধাভোগীদের কল্যাণ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান এবং মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি।
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে পুরাতন বাজার হাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার AK-M কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাদু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের আলীর জাহাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মোহাম্মদ আমির ফয়সাল মুক্তার ও তার সহযোগী মোহাম্মদ জাহিদ হোসেনকে আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ফয়সালের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি দেশীয় বন্দুক, 3টি ধারালো ছুরি, 1300 পিস ইয়াবা, মাদক বিক্রির 24,000 টাকা এবং নম্বরবিহীন 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক 2 জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি কি কাজ করেন? এই যে ওনার আলমারি থেকে বাইর করছি, ওনাদের সামনে, আপনাদের সামনে কি কি বাইর করছি, এদিকে আসেন দেখেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হলো বন্ডস ব্যাংক। কলেজের হলরুমে উক্ত বন্ডস ব্যাংকের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জাহিদ রায়হান। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আনোয়ারুল কবির, জেলার সিভিল সার্জন শেখ কামাল হোসেন সহ মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বন্ডস ব্যাংকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে 100 জন মেডিকেল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মানব কঙ্কাল বিতরণ করা হয়। টাকা না দিয়ে বোনস পেতে পারছি, যা আমরা 1.5 বছর পড়তে পারবো, আবার এটা আবার বোনস ব্যাংকে জমা দিয়ে দেবো। যারা দারিদ্র, তাদের টাকা পয়সার সমস্যা আছে, তো এই চিন্তা থেকে আসলে আমরা এই কার্যক্রমটা শুরু করি। শিক্ষার্থীদেরকে চাপ মুক্ত হিসেবে গড়ে তুলতে যাচ্ছে। অনেক টাকার ব্যাপার থাকে এবং সবার ফিনান্সিয়াল অ্যাবিলিটিও সেরকম থাকে না। শুরুতে অধিক টাকা দিয়ে যখন আমাদের বোনস কেনা লাগে, তখন আমাদের মাথায় আসে যে কিভাবে এটাকে ফ্রি অফ কস্ট করা যায়। সবার সম্মিলিত উদ্যোগে আমরা কিন্তু এই বোনস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছি। 100 সেট হয়ে গেলে আমরা 2 বছর স্টুডেন্টদের কাভার দিতে পারবো এবং এরপরে হয়তো আমাদের আর কেনাই লাগবে না। আমি এত অভিভূত এই যে ক্রিয়েটিভ এই ধরনের কাজ দেখে, আমি শুধু ডোনেশন দিলাম 10 লক্ষ তাই না, আমি অবশ্যই আমার মেডিকেল কলেজে এইটা শুরু করে দেবো আসে, এবং এই বোনটা হয়তো কাউকে টাকা দিতে হবে না, আমি সেই টাকা দিয়ে দেবো। শরীয়তপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সাবেক পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢাকুরবাড়ি মোড় পর্যন্ত শরীয়তপুর পৌরসভার বাস্তবায়নে চলমান সিসি ব্লক সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নির্ধারিত মান বজায় না রেখে আস্তর বালুর পরিবর্তে নিম্নমানের বিট বালু ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সড়কের 2 পাশে প্রয়োজনীয় সৌন্দর্য বর্ধন ও সুরক্ষা ব্যবস্থা না রাখার অভিযোগও উঠেছে। সড়কের স্থায়িত্ব ও টেকসই হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পথচারী ও এলাকাবাসী। জেলা শহরের এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ। এই পরিমাণে তারা বালি তো অবশ্যই দিচ্ছে না, কিন্তু তাদের উচিত এটা রোধ করা। গাইডওয়াল আছে কিন্তু তারা মাটি দিচ্ছে না। অলরেডি মনে হয় না যে 6 মাসও রাস্তা টিকবে। জনগণের টাকা না, এটা কাজ তো করতে হবে জনগণের টাকা। রাস্তা যেই অনুযায়ী সেই অনুযায়ী তো কাজ চলে না। সব এই যে কালকে করছে, যে দেখলাম এই যে সকালে ওই যে দেখলাম জানানোর সময় ওই কি রাস্তা হয়েছে নি, পার তো থাকবোই না, ওই পার তো করেই নি। ওই যে যেই বাঁধছে আপনারা তো দেখেছেন, ওই পার থাকবো না। ওই রাস্তার ভিতরে তো বিটবালি মাল দেওয়ার কথা যায় না। ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য আলী আজম, মোহাম্মদ আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
গাইবান্ধা সাদুল্লাপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় 2025-26 অর্থবছরে সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহীদের মাঝে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে কিভাবে ফলন বাড়ানো যায় সে বিষয়েও ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা। কর্মশালায় জেলা বিএডিসি নির্বাহী প্রকৌশলী জাকি সিদ্দিকীর সভাপতিত্বে উপসহকারী প্রকৌশলী আরমান বাদশার সঞ্চালনে বক্তব্য রাখেন বগুড়া বিএডিসির সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, জেলা বিএডিসির সহকারী প্রকৌশলী গোলাম রাব্বানী সহ আরও অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3500 জন কৃষকের মাঝে ধানের বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন উপস্থিত ছিলেন।